সুপ্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সবচেয়ে যে জনপ্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আজকে আপনারা জানেন যে এই অ্যানালাইসিস পর্বটি আমরা আমরা বিভিন্ন অ্যাটর্নি, সিপিএস তাদেরকে নিয়ে আমরা এখানে আছি, আলোচনা করি। সেই হিসেবেই আজকে আমাদের যিনি আছেন, আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান, উনি আছেন। তার সঙ্গে আছেন আমাদের নিকি রিয়া, যিনি আমাদের আমেরিকাতে আমাদের যে গেহি এসেছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। পরবর্তী যারা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে যুক্ত হবেন তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন 6463079828, এই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের সরাসরি প্রশ্ন করতে পারবেন। তবে হ্যাঁ, পিছনে কোনো আপনাদের এই টিভির ভলিউম কমিয়ে রাখবেন বা অন্যান্য কোনো যদি কিছু থাকে তা আপনারা সবসময় ব্যাকগ্রাউন্ডে নয়েজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, তাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনাদের প্রশ্নগুলো। তো দর্শক, আমরা দেরি করব না। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি সেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের যে ফ্যামিলি কোর্ট আমরা যেটাকে বলি, সেই ফ্যামিলি কোর্টের বাচ্চাদের, বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের গাইডেন্স কীভাবে, দিক নির্দেশনা এবং তাদের সাপোর্ট কীভাবে দেওয়া যায় থ্রু দি নিউ ইয়র্ক স্টেট ফ্যামিলি কোর্ট, আমাদের যে প্রসিডিওরগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলাপ করবো। এবং চাইল্ড কাস্টাডি বলে আমরা বাচ্চারা যখন কাস্টাডি থাকে তাদেরকে কীভাবে রক্ষণাবেক্ষণ এবং তাদের কী কী সুরাহা করা দরকার, কী কী পরিবেশন করা দরকার, সেই ব্যাপারেও আমরা আলাপ করব। তো এটা একটু এটা একটু জটিল, বাট যারা এই বিষয়ে সম্পৃক্ত আছেন তাদের জন্য এটা বিশেষভাবে করা। আমরা জানি অনেকেই সাফার করেন, পারিবারিক কলহ, বিদ্বেষ, বিভিন্ন কারণ এটা হয়ে থাকে। বাচ্চারা চাইল্ড সাপোর্টে থাকে, বাচ্চারা অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে পারে, দেন সো মেনি ইস্যুস। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমার জন্য যিনি আছেন আজকে আমার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করার জন্য, যিনি সর্বক্ষণ আমাদেরকে সহযোগিতা করেন, প্রতিটি অনুষ্ঠানে উনি আসেন, নিউ ইয়র্কের অত্যন্ত আপকামিং এবং ভেরি ব্রাইট একজন অ্যাটর্নি, আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান। সুরাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং পাশাপাশি আমি নিকি রিয়াদকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং সহযোগিতা করেন। তো সুরাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি কোর্ট। আমরা জানি ফ্যামিলি কোর্টটা খুবই ফ্যামিলিয়ার এমং দি বাংলাদেশি ডায়াসপোরা বা দেশি কমিউনিটিতে। তো এই ফ্যামিলি কোর্টের এই যে চাইল্ড কাস্টাডি ইস্যু আছে, তো আপনি এই ব্যাপারে একটু যদি আমাদেরকে হাইলাইট করতেন, কি করণীয় এবং সাপোর্ট স্টেপ বাই স্টেপ যদি বলেন, আমরা পরে স্লাইডে যাব। Sure. So a family court in New York, it's a very unique feature to the state of New York. So I know we have a lot of people watching around the country and around the world. So I want to specify this is for New York. So New York has a very special feature, which is that you can you can ask for child support and child custody from the court independent of a divorce. So this means that sometimes a family might not be ready for a divorce. However, for whatever reason, the family is separated and one parent needs child support financially, or perhaps they need a child custody order. So in New York, you can apply for those things without a divorce. So that is a very unique feature in New York. ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন, সেটা হচ্ছে এই যে আমাদের যে সিস্টেমটা ফ্যামিলি কোর্টের যে বিষয়টা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। এবং অনেকে আমরা জানি না আসলে ভিতরের যে অবকাঠামোগত যে দিকগুলো আছে, এইগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায়, এগুলো কীভাবে আমরা এই থেকে বেনিফিট নেওয়া যায়, সেগুলোও তো আমাদের দেখা উচিত। বাচ্চার স্বার্থে, আপনার সন্তানের স্বার্থে এগুলো দেখা উচিত। তো নিকি, আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি একটু মেহরবানি করে সুরাইয়ার কথাগুলো একটু জিষ্ট আকারে বলেন, প্লিজ। জি, অ্যাটর্নি সুরাইয়া আজকে যে কথাটা দিয়ে শুরু করলেন, যে আমরা হয়তো অনেকেই জানি না যে চাইল্ড কাস্টাডি ব্যাপারটা, যে বাচ্চা কার কাছে থাকবে, এই জিনিসটা ডিভোর্সের মাধ্যমে না গেলেও আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ সেপারেশনের মধ্যে থাকেন, ডিভোর্স এখনো ফাইল করেননি কিন্তু আলাদা অবস্থান করছেন, এই সময়কালীন সময়টাতে কিন্তু আপনারা বাচ্চা কার কাছে থাকবে সেটার জন্য চাইল্ড কাস্টাডি পিটিশন করতে পারেন কোর্টে, ফ্যামিলি কোর্ট। যেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা মনে করি চাইল্ড কাস্টাডি নিতে হলে ডিভোর্স করতে হবে, আগে ডিভোর্স ফাইল করতে হবে। আসলে নিউ ইয়র্ক স্টেটে সেটা না।
আপনারা যদি সেপারেটেড থাকেন সেই অবস্থাতে আপনারা চাইল্ড কাস্টডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। জি জি ধন্যবাদ নিকি। সুরাইয়া, তো আমরা যেটা ভাবছিলাম যে আমরা অবশ্যই আমরা পরবর্তীতে আরও বিস্তারিত যাচ্ছি আমরা, তার আগে আপনার কাছে একটা অনুরোধ জানতে চাচ্ছি, যখন সবসময় আমাদের দর্শকরা জিজ্ঞেস করে থাকেন বিভিন্ন ক্যাটাগরিতে, সো এনি ইমিগ্রেশন আপডেট, এনি মানে স্ট্যাটাসগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে কোন ধরনের কোনো সুযোগ বা কোন ধরনের কোনো নতুন কোনো তথ্য আছে কি বা কোনো সুখবর আছে কি আমাদের ভিউয়ার্সের জন্য? So there is a new visa bulletin that was published, but unfortunately the category which I think is most relevant to most of our viewers, the sibling category has not made any movement. So that priority date Sibling category, I mean, you are referring about this F4 category, I believe, yes, right? Yes. Okay. So that is still on March 1st of 2008. So that has not progressed any at all. So unfortunately, we just have to continue waiting and look for the visa bulletin to see if any petitions filed after that date when they can be eligible to apply for a visa. থ্যাংক ইউ দর্শক, আপনারা দেখছেন আমাদের সঙ্গে, আমরা অবশ্যই কন্টিনিউ করব, আমাদের সাথে থাকবেন। সো দ্য ফ্যামিলি কোর্টের বিষয় যেটা আমরা আসতে যাচ্ছি, আমরা কি এখন এটা স্লাইড 1 বা আমরা কি ডিসপ্লে করব নাকি? আমি আমার স্লাইড 1 আমরা এখন দেখাতে যাচ্ছি। স্লাইড 1-এ যেটা আছে দেখতেছি আমাদের এখানে লেখা চাইল্ড কাস্টডি ইস্যুস, মানে বাচ্চারা যে কাস্টডিতে থাকে তাদের ইস্যুগুলো কী কী সেটা নিয়ে আমাদের অ্যাটর্নি সুরাইয়া বলবেন। স্লাইড 1 প্লিজ। জি। Sure. So I wanted to first explain what is child support. It seems pretty obvious. It's the right of the child to receive financial support from the parents. So some parents think that it's their right to receive the child support, but it's not. It's actually the right of the child to receive the support. So that is financial support. We'll go into more details about that in the next slides. What is child custody? So custody in New York, there's two types of custody. There's residential custody and there is legal custody. So legal custody is the right to make decisions about the child. So that means who can make medical decisions about the child, legal decisions, what school they go to, what religion they are raised as, what religious institutions they go to. So that is under the umbrella of legal custody. Residential custody is who the child or children live with on a day-to-day basis. So we'll also go into these two things later on, but that's generally what is custody. And then sorry. So basically, you are telling that there are two kinds of custody, right? One is the legal custody and one is the residential custody. So under the residential custody, who the child is going to stay with whom? That is the definition of custody, and from where she or he will be going to school or something like that. Yes, residential custody means who will the child stay with on Monday through Friday. Who will the child stay with on every other weekend? So it's physically who will the child be living with on a day-to-day basis. Oh, okay. And the legal custody you were referring, right? Legal custody, ওটার সম্বন্ধে আপনি কি বলতে চাচ্ছেন? লিগ্যাল কাস্টডিটা তো একজন I mean legal custody, that means legally who is authorized to handle her cases? Correct. It's who has the right to make decisions about the child. Okay. Now, একটু আগে আপনি বলছিলেন যে the benefits, right? Sometimes যারা পরিবারের সদস্য মানে বাবা মা তারা আশা করেন তারা এই টাকাটা পাবেন বা হোয়াট এভার ইট ইস। সো এটা আপনি বলছেন যে না, এটা সরাসরি চাইল্ডের কাছে যেতে হবে। সো how they disseminate that money or whatever it is going through straight to her account? They have a different account, or how it works? So it could be done in many different ways.
two parents don't even have to go to court for a child to receive child support. That may be obvious to some, but may not be obvious to others. Obviously, if the parents get along and they understand that one parent needs help financially for the child, of course, the other parent can give the child without going to court, give the child support without going to court and needing an order. But if we are in court, the court might order that the one parent give the child support directly to the other parent. It could be through the state's collection unit. Every state has a system where they collect the support maybe directly from the payor's income, and they collect it and then they disseminate it to the person, to the parent who is to receive the support. So there's many ways it can be done, and these can be discussed or requested in court. থ্যাংক ইউ নিকি, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে প্লিজ। জি জি, আচ্ছা, প্রথমে অ্যাটর্নি সুরাইয়া চাইল্ড সাপোর্টের কথা বলি। সো চাইল্ড সাপোর্টের ব্যাপারটা হচ্ছে যে যদি বাবা মায়ের মধ্যে সমঝোতা থাকে কিছুটা, তাহলে বাচ্চা যার কাছে থাকে তার কাছে অপর পক্ষেও টাকাটা পৌঁছে দেয়। মনে করেন বাবার কাছে, মায়ের কাছে যদি বাচ্চাটা থাকে, তাহলে বাবা মার মধ্যে যদি কিছুটা কথাবার্তা হয়, তাহলে বাবা হাতে হাতে টাকাটা মায়ের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু যদি সেই অবস্থা না থাকে, এটা যদি কোর্টে যায়, তাহলে কোর্টেই ডিসাইড করে দিবে টাকাটা কিভাবে যাবে। বাচ্চা যদি মায়ের কাছে থাকে, সেটা হাতে হাতেও যেতে পারে, অথবা নিউ ইয়র্ক স্টেট চাইল্ড সাপোর্ট কালেকশন ব্যুরো বলে একটা এজেন্সি আছে, তারাই সেই টাকাটা, মনে করেন বাবার ইনকামের চেক থেকে কিছু অংশ টাকাটা মায়ের অ্যাকাউন্টে চলে যায়। এটা চাইল্ড সাপোর্টের ব্যাপারটা বললাম। এটা কিন্তু দ্বিপক্ষেও হতে পারে। বাবার কাছে যদি বাচ্চা থাকে, তাহলে মা দেবে বাবাকে, আর মায়ের কাছে বাচ্চা থাকলে বাবা দেবে মাকে। সেটা হাতে হাতে হতে পারে, অথবা অর্গানাইজেশন চাইল্ড সাপোর্ট কালেকশন ব্যুরো। আর কাস্টডির ব্যাপার যেটা বলছেন, সেটা অ্যাটর্নি সুরাইয়া বললেন যে দুই ধরনের কাস্টডি আছে। একটা আছে রেসিডেন্সিয়াল কাস্টডি, আর একটা হচ্ছে লিগ্যাল কাস্টডি। রেসিডেন্সিয়াল কাস্টডিটা হচ্ছে, এটা কোর্টের মাধ্যমে ঠিক করা হয় বাচ্চা কার কাছে থাকবে। যদি মায়ের কাছে থাকে, তাহলে কতদিন, বাবার কাছে থাকলে কতদিন। যেমন সাধারণত স্কুল দিন অনুযায়ী ভাগ করা হয়, যাতে বাচ্চাদের স্কুলের অসুবিধা না হয়। মানডে টু ফ্রাইডে মনে করেন একজন প্যারেন্টের কাছে থাকলো, আর উইকেন্ডে আরেকজন প্যারেন্টের কাছে থাকলো। এটা হচ্ছে যে তার রেসিডেন্সিটা কোথায়, সে কোথায় থাকে, সেই জন্য এটাকে বলা হয় রেসিডেন্সিয়াল কাস্টডি। আর লিগ্যাল কাস্টডি হচ্ছে, মনে করেন মায়ের কাছে বাচ্চা আছে, ওকে, এখন তার কোনো অসুখ হলো, তখন যে মেডিকেল ডিসিশন গুলা নেওয়ার ব্যাপার, সেখানে যেন বাবা মা দুজনেই ডিসিশনটা দিতে পারে। এই যে লিগ্যাল কাস্টডি, এটাকে বলে লিগ্যাল কাস্টডি। শুধু যেন যার কাছে বাচ্চা আছে সেই যেন সব ডিসিশন না নেয়, দুজনই, মা বাবা দুজনই যেন ডিসিশন নিতে পারে। এটা হতে পারে আপনার মেডিকেল ডিসিশন, আর একটা হতে পারে এডুকেশনাল ডিসিশন, কোন স্কুলে যাবে, কোথায় পড়বে। আর একটা, যেটা উনি বললেন, রিলিজিয়াস ডিসিশন, যে মা মনে করেন এক ধর্মের, বাবা আরেক ধর্মের, এখন কি কোন ধর্ম অনুযায়ী তারা বড় হবে, অথবা একই ধর্মের হলেও কিভাবে তারা কোন মসজিদে যাবে অথবা মন্দিরে যাবে। এই যে একটা রিলিজিয়াস ডিসিশন বা বাচ্চাদের বড় করার ব্যাপার, এই ডিসিশন গুলাকে লিগ্যাল কাস্টডি বলা। সো রেসিডেন্সিয়াল কাস্টডি হচ্ছে যার কাছে থাকছে, আর লিগ্যাল কাস্টডি হচ্ছে এই ধরনের বিষয়গুলো নিয়ে ডিসিশন কিভাবে আসবে। এই দুটোই হচ্ছে। ধন্যবাদ নিকি। দর্শক, আপনার কথা থেকে শুনতে পাচ্ছেন বিষয়টা যেভাবে আমরা সহজ মনে করছি, আসলে সহজ না। এখানে অনেকগুলো ভাগ আছে, পার্টিশন আছে, ডিসিশনের ব্যাপার আছে, ফান্ডিংয়ের ব্যাপার আছে, তাকে সাপোর্ট দেওয়ার ব্যাপার আছে। এখন আমি অ্যাটর্নি সুরাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে, আপনি একটু আগে বলছিলেন যে কাস্টডি যদি বাচ্চাটা মার কাছে থাকে, তাহলে বাবা দিবে টাকাটা, তার অ্যাকাউন্ট থেকে যাবে। আর বাবার এখানে থাকলে, যেটা নিকি ওরি কোট করতেছিলেন, যে মার এখান থেকে যাবে। তো হু উইল ডিটারমাইন হু পেজ হোম? It's determined by who
who the child lives with for the majority of the time, the other parent will pay the parent it's called custodial parent and non-custodial parent. So the non-custodial parent will pay the custodial parent. But in that case, let's say the wife is not working or she's not in the job. So how can she support then in that case? So if the non-custodial parent is not working, so we're going to go to that in the next slide. How is the amount of child support determined? Right? Yes, we're going to go into that. Okay. So can you go to the second slide, please? So here it is child support, right? So that আমরা এখানে ডিটারমাইন করতে পারবো কারে কত দেওয়া হচ্ছে বা কিভাবে এই জিনিসটাকে কার্যকরী করা হয়। Yes. Yes. So in New York, it's statutory. So it's spelled out in the statutes determined by the legislature. So, for example, for one child, it's going to be 17% of the combined income of the parties. For two children, it's 25% of the combined income. For three children, it's 29% of the combined income. So as the number of children increases, the percentage increases. So it is a very mathematical calculation that's done by the court. And there is room for deviation, but those are generally the numbers. So, for example, if the child lives with the mother, the father will be paying for one child 17% of his income to the mother to support the child. Okay. Very general rule. Very general. And if it is like two children, it could be 25%. Correct. Yes. And what about the 2 and above, suppose? So for three children, it's 29%. For 4 and more, I'm going to have to look at the statute. Okay. ওকে থ্যাংক ইউ নিকি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাকে ব্রেকডাউনটা বলা উচিত দর্শকদের জন্য, এবং এটা দর্শকদের খুবই কাজে লাগবে যারা এই ব্যাপারে জড়িত আছেন বা যাদের বাচ্চারা দুঃখজনক হলো যদি কাস্টোডিতে থাকে বা চাইল্ড আপনার কি বলে লিগ্যাল কাস্টোডিতে থাকে, তাহলে এটা আপনাদের জন্য খুব সুবিধা হবে। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে আমাদের টিবিএনের একটা দায়িত্ব আছে যে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এটা যেন বস্তুনিষ্ঠ হয় এবং যেন সবার কাজে লাগে, এবং এটা ভেরি মাচ অথেন্টিক। এটা অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন, ইটস নট হার ভয়েস, ইট ইজ দ্য ল অফ দি অ্যাকর্ডিং টু দি ল অ্যান্ড দ্য ফ্যাক্ট শিট উই আর শেয়ারিং আওয়ার আইডিয়াস অ্যান্ড ভিউজ অন দিস ইস্যু। তো নিকি বলেন প্লিজ। অ্যাটর্নি সুরিয়া বললেন যে দুটো শব্দ উনি আবার ইউজ করেছেন, সেটা একটা হচ্ছে কাস্টোডিয়াল প্যারেন্ট আর একটা হচ্ছে নন কাস্টোডিয়াল প্যারেন্ট। কাস্টোডিয়াল প্যারেন্ট হচ্ছে যার কাছে বাচ্চা রেসিডেন্সিয়াল কাস্টোডি পাচ্ছে, তার মানে বাচ্চা যার কাছে থাকছে সেই প্যারেন্টের নাম হচ্ছে কাস্টোডিয়াল প্যারেন্ট, আর যার কাছে থাকছে না তিনি হচ্ছেন নন কাস্টোডিয়াল প্যারেন্ট। তো বাচ্চা যার কাছে থাকে তাকে যে নন কাস্টোডিয়াল প্যারেন্ট, যার কাছে বাচ্চা নেই, সে টাকা দিতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। এখন মায়ের কাছে যদি বাচ্চা থাকে তাহলে মাকে বাবা টাকা দিতে হবে। বাবা হয়ে যাচ্ছে নন কাস্টোডিয়াল প্যারেন্ট, মা হয়ে যাচ্ছে কাস্টোডিয়াল প্যারেন্ট। এবং সেই ক্ষেত্রে যদি একজন বাচ্চা থাকে তাহলে বাবা তাকে তার ইনকামের 17% ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। দুজন বাচ্চা থাকলে 25% তার ইনকামের টাকা দিতে হবে। তিনজন বাচ্চা থাকলে 29% হবে। এভাবে যত সংখ্যা বাড়বে পার্সেন্টেজ তত বাড়বে। আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কে ডিটারমাইন করবে, আসলে কিন্তু এটা কোর্টের থেকেই ডিটারমাইন হয়ে আসে। ইনকাম, যার ইনকাম যেমন সেই ইনকামের 17%, 25%, 29%। একজনের জন্য 17, দুজনের জন্য 25। ধন্যবাদ নিকি এবং সুরাইয়া। আমি আমার নিজের স্বার্থে আমি জানতে চাচ্ছি যে জিনিসটা এই যে বাচ্চারা যখন যে প্যারেন্টসের কাছে থাকে তখনই সে এটা কাস্টোডিয়াল হয়ে যায় নাকি? Yes. ওকে বুঝতে পারছি। বাট কাস্টোডিয়ালের জন্য কোনো অন্য কোনো থার্ড পার্টি ইজ নট ইনভলভ হিয়ার, রাইট? No, that's a different topic altogether. ওকে গুড। এখন যেটা আমরা জানতে চাচ্ছি সেটা এখানে আপনি লিখেছেন হাউ ইজ দ্য অ্যামাউন্ট ডিটারমাইন্ড। তো এটা অ্যামাউন্ট যদি ডিটারমাইন করেন আপনারা, এই যে 17%, 25% এবং 29%, হাউ দে ক্যালকুলেট? আমি কিসের উপরে বেস করে তারা করে এটা?
The percentages, those are determined by the New York State legislature. Okay, So, okay, yeah, okay. yeah. From New York State law. Yes. এবং যে এক্সেপশন কিছু আছে যে ক্যালকুলেশনের যে এক্সেপশনের কথাটা আপনি এখানে লিখেছেন স্লাইডের মধ্যে আমরা সেকেন্ডে দেখছি যে আর দেয়ার এক্সেপশন টু দ্য স্ট্যাচুটরি ক্যালকুলেশনস Yes, there are. So there's, you can ask for a deviation from the court. It's difficult to get, but it can be presented to the court. And what is a deviation? It's saying that this is the default calculation. For example, for one child, 17%, it should be X amount, but you're going to be asking the court, I want to pay less than that because, for example, I have a medical disability, I have other children to support, I have high expenses. So there's many factors which are also laid out in the statute. Based on those factors, you can ask for a deviation from that statutory amount. ও ধন্যবাদ নিকি এই যে ক্যালকুলেশনটা এটা তো আমরা অ্যাটর্নি থেকে শুনলাম যে এটা ডিটারমাইন্ড বাই দ্য লেজিসলেটিভ বডি এখন কেউ যদি তার ইনকাম কম থাকে বা তার যদি কোনো সমস্যা থাকে যেটা ডেভিয়েশনের জন্য যেটা বললেন উনি এটা সম্বন্ধে আপনি বলেন যে এটা দেয়ার ইজ অ্যান অপশন এটা কি ইট ইজ নট দ্যাট গ্যারান্টিড দ্যাট দে উইল এগ্রি অন দ্যাট বাট ডিপেন্ডিং ইউ ক্যান opt for that, right? Yes, that is up to the judge, up to the magistrate, whoever has your case, it's up to the court. Okay. জি নিকি জি জি আপনি জিজ্ঞেস করছিলেন যে ইনকাম কম থাকে ইনকাম যতই থাকে সেটারই 70% দিতে হবে একজন বাচ্চার জন্য মনে করেন $100 যদি হয় তাহলে $100 $17 যাবে $200 যদি ওনার ইনকাম হয় সেই $200 70% যত ইনকাম তার 70%। আর আপনি জিজ্ঞেস করছিলেন কোনো এক্সেপশন আছে কিনা এখন এর মধ্যে অ্যাটর্নি সুরিয়া বললেন যদি সে রিকোয়েস্ট করতে পারে কোর্টকে সে রিকোয়েস্ট করতে পারে আমার কিছু মেডিকেল ডিসেবিলিটি আছে আমি যে পরিমাণ ইনকাম করি সেটা দিয়ে আমার আরো কিছু এক্সপেন্স দিতে হয় আমার অন্য বাচ্চা আছে অথবা অন্য কোনো এক্সপেন্স আছে সেক্ষেত্রে সে রিকোয়েস্ট করে দেখতে পারে কিন্তু পুরো ব্যাপারটা কোর্টের উপরেই ডিপেন্ড করছে কোর্টই এটা ডিটারমাইন করবে তার ইনকামের কত পার্সেন্ট বাচ্চাদের কাছে যাবে এখন কম হলেও কমের 17 বেশি হলেও বেশির 17 এটাই হচ্ছে হিসাব। ধন্যবাদ আমাদের আলাপ আলোচনা এবং ডিসকাশন খুব জমে উঠেছে আমি খুব এনজয় করছি আশা করি দর্শক আপনারাও এনজয় করছেন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরে আসছি বিরতির পরে আলাপ যেটা করছিলাম আমাদের এই যে চাইল্ড কাস্টোডি চাইল্ড সাপোর্ট নিয়ে আপনারা শুনতেছিলেন তো এখন যে বিষয়টি নিয়ে আমি আলাপ করতেছি এবং অ্যাটর্নি সুরাইয়ের সঙ্গে আমি আলাপ করছিলাম সেটা হচ্ছে যে এই যে অ্যাটর্নি সুরাইয়া যে হাউ ডাজ পাবলিক অ্যাসিস্ট্যান্স এফেক্ট লায়াবিলিটি টু পে চাইল্ড সাপোর্ট এটা সম্বন্ধে আপনি কি বলতে চাচ্ছেন এবং দেন another very interesting subject I found here that does failure to pay child affect immigration issues মানে ইমিগ্রেশনের কোনো এফেক্ট হবে কিনা বা চাইল্ড সাপোর্ট এফেক্ট লায়াবিলিটির ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা এটা নিয়ে উনি এখন বলবেন প্লিজ Sure. So the question is, how does public assistance affect the liability to pay child support? Yes. So, yes. Let's say that the children are living with the mother, and the mother is taking public assistance, for example, SNAP or EBT or WIC, to help care for the children. So even if the mother does not file a case for child support against the father or the other parent, the government may file a case for a petition for child support against the father or the other parent to get reimbursed for the mother taking those public benefits. So it's very important to keep that in mind when you're, if you're a parent that doesn't live with the children and you're thinking, that the children are not your responsibility. That may not be the case. If they are taking public assistance, you might still be liable for child support, even if the mother or the other parent doesn't herself file a petition. Oh, okay. নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছে এই জন্যই যে এই ব্যাপারটা জানা দরকার অবশ্যই জানা দরকার জি তো অ্যাটর্নি সুরিয়া এখন যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ চাইল্ড সাপোর্টের জন্য কিন্তু আসলে একটা পিটিশন সাবমিট করতে হয় কোর্টের কাছে যে আমার বাচ্চা এখন আমার কাছে আছে অপর পক্ষ যেন আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় অ্যাটর্নি সুরিয়া যেটা বললেন যে মনে করেন মায়ের কাছে বাচ্চা আছে
এবং মা পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, যেমন মনে করেন ফুড স্ট্যাম্প, ইবিটি অথবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু উনি যদি চাইল্ড সাপোর্টের জন্য অ্যাপ্লাই করে নাও থাকেন, গভর্নমেন্ট থেকে অটোমেটিক তখন অপর পক্ষের কাছে চাপ চলে আসবে যে তোমার বাচ্চারা পাবলিক অ্যাসিস্ট্যান্টে আছে, বাচ্চার মা, তোমাকে অবশ্যই বাচ্চাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। তার মানে মা বাচ্চা যার কাছে আছে সে যদি পাবলিক অ্যাসিস্ট্যান্স থাকে এবং বাচ্চারা যদি তার কাছে থাকে, অটোমেটিক তার কাছে অপর পক্ষ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য তখন ম্যান্ডেটরি পর্যায়ে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটা যেটা দৃষ্টি আপনার আকর্ষণ করছে সুরাইয়া, সেটা হচ্ছে ডাজ ফেইলিয়ার টু পে চাইল্ড এফেক্ট ইমিগ্রেশন ইস্যুস? Yes, it does. So if you have children and they are not living with you, that can affect you at both the green card stage and citizenship stage and passport stage. So, for example, if you're applying for a green card, it will come up, do you support your children? If you have children that do not live with you, do you support them? And if so, you might have to provide proof. The same issue will come up when you apply for citizenship. If you have children that do not live with you, you will have to show that you provide financial support to them. And finally, when you apply for your U.S. passport, if you owe child support, the U.S. Department of State, who is responsible for issuing U.S. passports, they do have a record of those who owe child support. So in some cases, the passport office may not issue a passport if you owe child support. ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি বলছেন যে ইফ ইউ আর লায়েবল টু পে ইউর চাইল্ড সাপোর্ট অ্যান্ড ইফ ইউ ইগনোর ইট, আপনি যেটাকে ইগনোর করেন এবং এটাকে পাত্তা না দেন, আপনার যখন আপনার পাসপোর্টের ইমিগ্রেশন বা টেস্ট হবে, দে হ্যাভ দ্য রেকর্ড, রাইট? সো দে মাইট ডিনাই ইউর পাসপোর্ট। Correct. When you're renewing your passport or you're applying for your passport, if you have arrearages, meaning child support that you have not paid, the passport office may deny your passport application. জি, খুবই গুরুত্বপূর্ণ। আর নিকি, আমার মনে হয় এটা আপনাকে অবশ্যই বলা দরকার দর্শকদেরকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে মিগ্রেশনে এফেক্ট করে কিনা, আপনার যদি চাইল্ড সাপোর্ট দেওয়ার কথা থাকে এবং সেই ক্ষেত্রে মনে করেন আপনি গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করলেন অথবা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন, ওখানে প্রশ্ন একটা আছে যে তুমি চাইল্ড সাপোর্ট দেওয়ার জন্য তোমার কাছে কোনো আছে কিনা, মানে তোমাকে দিতে হবে কিনা চাইল্ড, এবং দেওয়ার কথা থাকলে তুমি সেটা নিয়মিত দিচ্ছ কিনা, কোনো চাইল্ড সাপোর্ট বাকি আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে যদি বাকি থাকে এবং নিয়মিত না দিয়ে থাকে, তাহলে কিন্তু তারা আপনার গ্রিন কার্ড দিবে না, মানে আপনি গ্রিন কার্ড পাবেন না যদি আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন। এরপরে মনে করেন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলেন, তখনও ওখানে প্রশ্ন আছে তুমি চাইল্ড সাপোর্ট তোমার দিতে হবে কিনা, তোমার কিছু বাকি আছে কিনা। যদি বাকি থাকে, আপনি যদি নাও বলেন ওদের কাছে সেই ইনফরমেশন থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিটিজেনশিপ পাবেন না। তারপর মনে করেন আপনি সিটিজেন হয়ে গেছেন, এখন আপনার সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এখন আপনার প্রশ্ন আসবে যে আপনি মনে করেন পাসপোর্ট রিনিউ করতে হবে অথবা আপনি পাসপোর্ট বুক চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা আবার আসবে। যদি আপনার চাইল্ড সাপোর্ট বাকি থাকে, তাহলে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন না এবং আপনার পাসপোর্ট রিনিউ হবে না। সেই ক্ষেত্রে মনে রাখেন, আপনারা কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না, কারণ আপনার পাসপোর্ট রিনিউ হবে না এবং পাসপোর্ট আপনার আটকে রাখা হবে যদি আপনার চাইল্ড সাপোর্ট বাকি থাকে। সো দর্শক, আপনারা শুনলেন যে কত বড় গুরুত্বপূর্ণ একটি কথা আমরা শেয়ার করলাম। সেটা হচ্ছে আপনার যদি কোনো আনপেড ক্লেম থাকে এগেনস্ট ইউ, তাই না, যে আপনি চাইল্ড সাপোর্টের টাকা ঠিক মতো দেননি, তাদের কাছে রেকর্ড থাকে, তাহলে ইউ আর ইন ট্রাবল। Exactly. 100% ইউ আর ইন ট্রাবল। That's the message. সেটা গ্রিন কার্ডের বেলায় হোক, সেটা পাসপোর্টের নিয়ে বেলায় হোক, সেটা আপনার সিটিজেনশিপের বেলা হোক, আপনি ধরে নেবেন যে আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন যদি
যদি আপনি এটা ক্লিয়ার করে না থাকেন, রাইট, পেমেন্টগুলো যদি আপনি না দিয়ে থাকেন, এটা একেবারে রেড ফ্ল্যাগের মতোই থাকবে ওদের কাছে। ইটস লাইক এ রেড ফ্ল্যাগ, দে উইল হ্যাভ এ রেড ফ্ল্যাগ ফর ইউ। You have to establish good moral character. And because it depends how you are serious about your legitimate responsibilities, which has been given by the authority. Like it is from the law enforcement, and the legal decision is given by the court, and you are literally যেটা হচ্ছে আপনি কোর্টের ডিসিশনকে ডিনাই করছেন বা ডিসরেসপেক্ট করছেন আপনি। Yeah, even if there is no court decision, you still have to support your children. So definitely, when you're applying for the green card, even if there is no order, you still have to show that you are supporting your children if they do not live with you. ওকে, থ্যাংক ইউ। দর্শক, আশা করি আপনারা এরা আমলে নেবেন, এবং খুবই যারা, আমি আবার বলছি, যারাই বা এই অবস্থায় আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। এটা মাথায় খেয়াল রাখবেন যেন আপনি কোনোভাবেই কোনো ধরনের সমস্যায় না পড়ে। যদি আপনার গ্রিন কার্ডে অ্যাপ্লিকেশন, সিটিজেনশিপে অ্যাপ্লাই করেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, রিনিউয়ালের জন্য যদি যান, তাতেও আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং ইটস এ সিরিয়াস ভায়োলেশন আমার মনে হচ্ছে, তাই না? It can be a serious issue, yes. So now, দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইড 3-তে, যেখানে উল্লেখ করা আছে বাচ্চার কাস্টডি, মানে বাচ্চাটার যে ভরণ পোষণ যেখানে হবে, চাইল্ড কাস্টডি অথরিটির কাছে কীভাবে আমরা করব সেটা। এটা কিন্তু বাচ্চার জন্যই করা হয়ে থাকে, দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। তো এটা ব্যাপারে আমাদের অ্যাটর্নি সুরাইয়া, উনি যথেষ্ট অভিজ্ঞ এলেন এবং উনি প্রায়ই এই ধরনের কেস করেন। তো সুরাইয়া, আপনাকে বিনীত অনুরোধ, প্লিজ। Thank you. So when the court is looking at the analysis of child custody, the only question that is before the court is what is in the best interest of the child, not what is in the best interest of the mother, what is in the best interest of the father. No, it is what is in the best interest of the child. And in most cases, it is the best interest of the child to have a relationship with both parents. A lot of times in our community, I see complaints that the other parent did this, the other parent did that. But at the end of the day, this is a partner that you chose to have children with, and you made that decision to have children with them. So now you have to raise your child or children with this other person. So the other person might not be perfect. They might have flaws. But you have to raise children with them. So the court will be looking at what is in the best interest of the child, and this could mean, many different things. But that is the analysis that the court will make. Yeah, one more thing. So in that case, the parents are less important than the child. They are always going how best they can support the child and he or she in a safe custody or safe place where they can have a nice, convenient and peaceful environment, right? Exactly, where they're safe, where they are being fed, where they have shelter, and they're in a safe environment. So let's say, is there any variations in the group, like age group from 5 to 11 or 12 in one sector, and then above those are going to high school level, like under 21, 16 and above, they have like predominant any segregation on the over there? No, the analysis is still the same no matter the age of the child. The court will maybe take the child's opinion more into consideration, will give it more weight when the child is older, maybe in their late teens. But otherwise, the court does not ever want to see the child. The child should not ever be in court. The child should not even know that there's any kind of legal case going on. A lot of the times, if the court sees that there's something not just a little dysfunctional in the home, if there is any allegation of abuse or drug use or alcohol use, they might appoint an attorney for the child. That means that the child will receive their own attorney, and that attorney will represent only the child or the children.
আমরা স্লাইড নাম্বার 3 দৃষ্টি আকর্ষণ করছি। অলরেডি আমরা স্লাইড 3 নম্বর নিয়ে কথা বলছিলাম, আমরা এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। সেটা হচ্ছে নাও অ্যানাদার কোয়েশ্চেন, ইট প্রিটেন্ড টু বি very essential to know, যেটা যে বাচ্চাদের, আই নো it's kept confidential, but the children, they don't know the case is going on, to in the best interest of their normal life carry on. So when the decision takes place, our question was, the child are asked any questions, do you want to stay with your parents, father or the mother? They take any will from them? Absolutely. Any consent from them? Absolutely not. So No? Okay. that question. So let's say, this is between you and me. Yeah. Let's say my child, she opted for you to stay with me. However, I have interest, of course, but she pretend to be very much inclined with you. Yes, children are very impressionable, so even they don't know what's good for them. So that's why it's up to the adults in the situation, the parents, the judge, the attorney for the child, to decide for that child what is best for them. And as I mentioned earlier, it is to have a relationship with both parents. So, in your scenario, if the child wants to, live with me, it is still my responsibility to foster and to encourage a relationship with the other parent, with you, because that is what is best for the child. Otherwise, the child will be alienated from the other parent, which is also very traumatic for the child. So it's very important for both parents to encourage a relationship with the other parent. That's also a part of being a good parent. Yeah. And this is the last question I'm asking. You mentioned here on the slide also, when is an attorney for the child appointed by the court? What it means? I mean, it is given an assignment by the court to an attorney? Yes, in family court, this is it also happens in Supreme Court in a divorce, but since we're talking about family court today, it's an attorney that's on what we call an 18B panel. It's to no cost to any of the parties. They get assigned by the judge, and that attorney will communicate. If the children are old enough, the attorney might communicate directly with their client, the child, or they might, have to coordinate with either parent to speak to their client, who is the child. ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি সুরিয়ার কথা, যে কথাগুলো বললেন, যে যখন একটা অ্যাটর্নিকে অ্যাসাইন করা হয়, তো হি হ্যাজ দ্য রাইট, তার যদি অ্যাডাল্ট হয় বাচ্চাটা, তার সঙ্গে কথা বলতে পারবে, এবং অ্যাকর্ডিংলি দে ডিসাইড, রাইট, বাই দ্য অ্যাটর্নি ও হুএভার ইট ইজ অ্যাসাইন বাই দি কোর্ট। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানের। খুব দ্রুতগতিতে আমরা শেষ করলাম আজকের অনুষ্ঠান। আপনাকে নিকি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সর্বদা সবসময় আপনি আমাদেরকে সাহায্য করে থাকেন। ইউ আর সো ফেভারাস, অ্যান্ড অফকোর্স অ্যাটর্নি সুরাইয়া is going to be one of the rock star in our community with the immigration affairs and laws. So I wish you always all the best, and you are being with us always, and thank you so much. আপনি এই চিলি ওয়েদারও আসছেন আমাদের কাছে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মেজবাহুজ্জামান বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুভ সন্ধ্যা, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।